আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহেশখালীর ভাসমান টার্মিনালে ত্রুটি, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে, ভোগান্তিতে লাখো গ্রাহক। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। বিএনপি নেতৃত্বে অপশক্তিরা ভোটের পরেও নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে, অভিযোগ কাদেরের। রোজার আগেই ফের বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, মন্ত্রী প্রতিমন্ত্রীদের হুমকি, সতর্কতা পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা। এবং শক্তিতে কুলাতে পারছে না উদ্ধারকারী জাহাজ, পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি তৃতীয় দিনেও উদ্ধার করা যায়নি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জ্বালানি গ্যাসের জন্য হাহাকার চলছে চট্টগ্রাম জুড়ে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, সিএনজি স্টেশন বন্ধ, শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে। 4 দিন ধরে অসহনীয় এই পরিস্থিতি সেখানে। তবে জ্বালানি মন্ত্রণালয় বলছে, মহেশখালী ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে তৈরি হয়েছে এ সংকট, যা সমাধানের চেষ্টা চলছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 1 মাস ধরে চট্টগ্রামের চকবাজার, হালিশহর, 16 শহর, কাজীরদেউরি ও বন্দর এলাকায় চলছে গ্যাসের এই সংকট। কিন্তু বৃহস্পতিবার থেকে সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ওইসব এলাকার আবাসিক গ্রাহকরা শীতের দিনে পড়েছেন মহাবিপাকে। চকবাজার এলাকার বাসিন্দা নিগার সুলতানা প্রতিদিনের মতো রান্নার প্রস্তুতি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। চুলা জ্বলছে না। আশেপাশের হাজারো বাসিন্দার একই দুরবস্থা। গতকাল থেকে একদমই নাই আমাদের। শেষে আমরা অনলাইন থেকে একটা মাটির চুলা অর্ডার করেছি, যেমন আগে কালে হতো ঠিক ওভাবে করে রান্না করে আমাদের খেতে হচ্ছে। কালকের থেকে তো মোটেই নেই গ্যাস, এর আগেও ওই সকাল 8টা পর্যন্ত থাকতো। প্রথম দিকে ছিল হচ্ছে 11টা 12টা, পরে যেতে যেতে এটা 2টা পর্যন্ত। আজকে তো মানে একদম সকাল থেকেই বলতে গেলে নাই। শুধু আবাসিক এলাকা নয়, প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। সরবরাহ না থাকায় যানবাহনের সিএনজি নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আমি আসছি যে সকাল 5টা বাজে, মানে আপনার গ্যাস নাই, গ্যাসের জন্য দাঁড়িয়ে আছি যে আজকে 3 দিন ধরে সমস্যা, গ্যাসের সমস্যা। গতকালকে নিয়েছি 160 টাকার গ্যাস, ওইখানে নিয়ে রাত্রে জ্বালাইছি, আর পরে সকালে আর গ্যাস পাইনি। চট্টগ্রামে শিল্প ও আবাসিক খাত মিলিয়ে দৈনিক চাহিদা 325 মিলিয়ন ঘনফুট গ্যাসের, কিন্তু এর অর্ধেকও মিলছে না বলছেন সংশ্লিষ্টরা। তবে মন্ত্রণালয় বলছে দ্রুতই কেটে যাবে এই সংকট। আমি বললাম এটা সাময়িক, আরও 1 মাস হয়তো আমাদের সমস্যা দেখা দিবে। বাসাবাড়িতে কিছুটা গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, এটা ইন্ডাস্ট্রিতেও কিছু কিছু জায়গাতে প্রেশার কম দিচ্ছে। এটা হলো আমাদের এফএসআরইউর সমস্যার কারণে। তো আমি আশাবাদী মার্চের 12-15 তারিখের মধ্যে আমরা মোটামুটি গ্যাসের সমস্যার সমাধানটা করতে পারব। একসময় চট্টগ্রামের সাঙ্গু ও সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে চট্টগ্রামের গ্যাসের চাহিদা পূরণ করা হলেও এই দুটি কূপ বন্ধ হয়ে যাওয়ায় 2018 সালের পর থেকে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি আমদানি করা এলএনজি গ্যাস নির্ভর হয়ে পড়েছে। মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গতকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে সরকার মোটেও অস্বস্তি বোধ করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্বের কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই বলে দাবি করে তিনি অভিযোগ করেন, বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মিজান শাহজাহানের রিপোর্ট।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের অংশ। একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরও তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই, বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য নতুন করে চক্রান্ত করছে দলটি। অভিযোগ ওবায়দুল কাদেরের। চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করার পায়তারা করছে। উপর দিয়ে তারা কথাবার্তা বলছে। তারা এখন চাইছে তাদের লোকজন জেলে যারা আছে তাদেরকে মুক্ত করতে। তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংস তৎপরতা। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছেন, এরপর আর কারো মন্তব্য আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না আওয়ামী লীগ। পিটার হাস তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে সম্পর্ক আরো নিবিড় করার কথা বলেছেন। তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এখানে কে? আমার ওয়ান প্রতিনিধি হলো যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর বলছে সম্পর্ক আরো নিবিড় করা পদক্ষেপ তারা নেবে বাংলাদেশের সঙ্গে। সরকার পতন নিয়ে মঈন খান সহ বিএনপি নেতাদের বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত আখ্যায়িত করে 5 বছর পরের নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর নতুন মেয়াদে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম জনগণের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তুর্কি প্রেসিডেন্ট। এছাড়া আবারও ক্ষমতায় আসায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায় কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার পৃথক বার্তায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, ডেপুটি আমির আবদুল্লাহ বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পশ্চিমা বিশ্ব, টিআইবি সহ দেশি বিদেশি অনেক সংস্থা 7 জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত এবং সামনে নতুন কর্মসূচি আসবে বলেও জানান তারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মনিউল্লাহ হাসানের। 1936 সালে বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। সেনাবাহিনীর অখ্যাত মেজর হিসেবে বাংলাদেশের জন্মলগ্নে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ আর সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রেখে যান অসংখ্য অনুসারী। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপির সিনিয়র নেতারা। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে তারা জানান, পশ্চিমা বিশ্ব, টিআইবি সহ বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়ায় প্রমাণ হয়েছে 7 জানুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়নি। যেসব গণতন্ত্রকামী দেশগুলো রয়েছে এবং সারা বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা সবাই এক বাক্যে একটি কথা বলেছে যে বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই। কে বলে নাই যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই? সবাই তো বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। কাজেই টিআইবি যা বলেছে এটা জনমতের প্রতিফলন।
আমরা যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান দলের স্থায়ী কমিটির এই দুই নেতা। বিএনপির লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগের মতো। আমাদের যে কর্মসূচি সেটা চলমান রয়েছে এবং এই চলমান কর্মসূচি আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে অব্যাহত রাখবো। আমরা যত দ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্রী প্রেমী জনগণের সহায়তায়, আপনাদের সহায়তায় আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অবদান ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন স্থায়ী কমিটির দুই সদস্য ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। পরে জিয়া পরিবার ও বিএনপি নেতাকর্মী সহ বাংলাদেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হুঁশিয়ারির পরও তার প্রভাব পড়ছে না বাজারে। উল্টো রোজার ১.৫ মাস আগেই বাড়তে শুরু করেছে ডালের দাম। ১ মাসের ব্যবধানে কেজি প্রতি অন্তত ১৫ থেকে ২০ টাকা বেড়েছে মুগ, বুট ডাল ও ছোলার দাম। চড়া ডিম, মুরগি ও সবজির বাজারও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ভাঙা ডিম কিনতে রাজধানীর কাউরান বাজারে এসেছেন সুফিয়া বেগম। এর হালি ২৫ টাকা, এতে মিটে তার পরিবারের ডিমের চাহিদা। ডিম খারাপ না গেলেও আমগর খাওয়া নাগে, আমরা তো আর ভালোটা কিনে খাইতে পারি না। আমগো ভাঙ্গাটা খাওয়া নাগে দিই তো আমরা খাই। আমগো টাকা কম, আমগো জিনিস খারাপ, বুঝেন না। বিক্রেতারা জানান ভাঙা ডিমের চাহিদা বেড়েছে এখন, কারণ ভালো ডিমের দাম বেশি। পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা পর্যন্ত। আমি না হলে কিনে নিলাম, অনেকে হয়তো এই ডিমের উপর নির্ভরশীল ছিল, তার হয়তো একটু বেশি কষ্ট থাকবে। অনেকেই আবার মুরগি কেনা বাদ দিয়ে ভিড় করছেন গিলা কলিজার দোকানে, সেখানেও শান্তি নেই। এসবের দাম ১৫০ টাকা। কমেনি ব্রয়লার মুরগির দামও, বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি, কোথাও কোথাও ২০০ টাকা। একটা মুরগি কিনতে গেলে হয়তো ২০০-২৫০ টাকা লাগবে, তা আমি ২৫০ টাকা দিয়ে গিলা কলিজা একটু বেশি পাইতাছি। আমরা কিন্তু ৮০ টাকা ৮২ টাকা আমাদের কিনতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে দাম বাড়তি, নিলে নেন না নিলে নাই। সিন্ডিকেট আপনি ভাঙেন, সবকিছু সীমিত সময় আইব, কম দামে মানুষ খাইতে পারবো। এখনো রোজার বাকি ১.৫ মাসেরও বেশি, অথচ নানা অজুহাতে বুটের ডাল, মুগ, খেসারি ডাল ও ছোলার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। ১ কেজি মশারি ডাল ১২৬, ২৭, ২৮ টাকা কিনা পড়ে, ১৩৫-৪০ টাকা করে বিক্রি করতে হয়। শীতের সকালে ঢাকার বাজারে সবুজ সবজি কিনতে গিয়েও বিপাকে ক্রেতারা। সিম, বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির কেজি ৬০ টাকার বেশি। একটি লাউয়ের দাম ৮০ থেকে ৯০ টাকা। সবকিছু দামে বেশি। বটবটি যে কিনতে গেছে ৬০ টাকা করে, এগুলো চলে ৪০ টাকা করে। বাজার মূল্যটা একটু নিম্ন দিকে আসে। কৃষিরাও, যারা কৃষিকাজ করতেছে তারাও যেন বাঁচে। ইনকাম যাদের একজন আছে, হ্যাঁ বুঝে আর কি দেশের কি অবস্থা আর কি। নতুন মৌসুমের চাল বাজারে এলেও কমেনি দাম, উল্টো প্রায় সব চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৮ টাকা পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ আপাতত বন্ধ রয়েছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছানোর পর আবার উদ্ধার কাজ শুরু হবে। বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ রুস্তম আসার পর ডুবে যাওয়া ফেরি থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম মিলে ডুবে যাওয়া ৯টি মালবাহী ট্রাকের মধ্যে মোট ৩টি উদ্ধার করেছে। নদীতে ঘন কুয়াশা থাকায় উদ্ধারকারী জাহাজ আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। তবে নিখোঁজ একজনের সন্ধানে ডুবুরি দলের অভিযান চলছে। এদিকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মুস্তফা ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ফেরির ভেতরে পানি ঢুকে যাওয়ায় এর ওজন বেড়ে গেছে, ফলে ফেরিটি টেনে তোলার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই তা উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি। আমাদের যে ফেরিটা ডুবেছে, এটার যেহেতু পানি ভিতরে নিয়ে ডুবে আছে, সো ওটার ওজনটা এখন বেশি আছে। তো এটাকে কাউন্টার করে আমার প্রত্যেকের ক্যাপাসিটি হলো 250 টন। এটা হলো অপটিমাম ক্যাপাসিটি। অপটিমাম ক্যাপাসিটিতে এটা অপারেট করতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা কিছু বেলুন দিব, বেলুন দিয়ে এটাকে ওয়েটটাকে একটু নেওয়ার চেষ্টা করব।
যাতে একটু হালকা হয়, তারপরে আমরা প্রত্যয় দিয়ে লিফট করার চেষ্টা করব। ডামি নির্বাচন করে সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ নির্বাচনে ভারত পুরোপুরি হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি। সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার দাবিও জানান তিনি। বিকেলে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন নূর। এই নির্বাচনে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের 90% জনগণ এই নির্বাচন বর্জন করেছে। ভারতীয় দলেরা সাজানো পাতানো দামি নির্বাচন করে এদেশে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ট্যুর অপারেটরদের দায়িত্বজ্ঞানহীন আচরণে ঝুঁকিতে পড়েছে সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ। লঞ্চের ইঞ্জিন, লাউড স্পিকারের শব্দদূষণ এবং যত্রতত্র পর্যটকদের ফেলা প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে বনের পরিবেশ। এতে পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় ফজলে রাব্বির রিপোর্ট। নৈসর্গিক সুন্দরবনের সন্ধ্যা নামছে। পর্যটনবাহী লঞ্চগুলোর লাল নীল আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছে রাত। চলছে উচ্চস্বরের ডিজে পার্টি, সাথে ইঞ্জিনের বিকট শব্দ। অথচ সুন্দরবন ভ্রমণ বিষয়ক পরিবেশ মন্ত্রণালয়ের নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে মাইক সহ অন্য কোনো ধরনের শব্দযন্ত্র ব্যবহার। নিষিদ্ধ লাল নীল বাতির ব্যবহারও। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ বনের ভিতরের ভোর। সেই ভোরের স্নিগ্ধতায় বাদ সাথে শব্দ দূষণ। ট্রলারের ইঞ্জিনের শব্দ যন্ত্রণা সৃষ্টি করে বনের পশু পাখি ও বেড়াতে আসা পর্যটকদের। I like the boats and we went with the boat on the canal, but the boat had a big engine. It was like, it would be nicer if you like go slow. Improvement to be made on the recycling side and the plastic side, but I think it's beautiful. It's a very beautiful place, a very fragile ecosystem that I think needs to be preserved. বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশের সম্পদ সুন্দরবন। হাজারো দেশি বিদেশি পর্যটক দল বেঁধে আসেন এই বনের সৌন্দর্য উপভোগ করতে। ট্যুর অপারেটররা তাদের হাতে ধরিয়ে দেন চিপসের প্যাকেট, প্লাস্টিকের পানির বোতল ও অন্যান্য খাদ্য সামগ্রী। এতে হুমকিতে পড়ছে পশু পাখির জীবন। পাখির কলতান, জানা অজানা পশুর ডাক, এই বনের জীববৈচিত্র্য, শুনশান নিরাপত্তা কিংবা রাতের নিস্তব্ধতা, এগুলি হওয়ার কথা ছিল সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের অন্যতম উপাদান। কিন্তু আমাদের ট্যুর অপারেটররা এগুলো ছেটে ফেলেই তাদের পণ্য সাজিয়েছেন, যাকে দুর্ভাগ্যজনক বলছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এমন দায়সারা আচরণ কেবল সুন্দরবনের জন্যই নয়, নিজেদের বাণিজ্য সম্ভাবনাকেও নষ্ট করছেন ট্যুর অপারেটররা। বন বিভাগকে ডিসিশন নিতে হবে যে না, এখানে কেউ শুধুমাত্র বিনোদনের জন্য সুন্দরবন নয়, এখানে যারা শুধুমাত্র পর্যটক হিসেবে আসতে চায়, যারা পর্যটন নিয়ম কানুন মেনে চলতে পারবেন, তারাই শুধু সুন্দরবনে আসবেন। তাছাড়া তাদের আশাটা এখানে গ্রহণযোগ্য হবে না। বনের সার্বিক পরিবেশ দেখভালের জন্য আছে বন ও পরিবেশ মন্ত্রণালয়, অথচ সবার নাকের ডগায় বসেই চলছে নীতিমালার লঙ্ঘন। সরকারের প্রতিটি সংস্থা এবং পর্যটকদের আন্তরিকতা ছাড়া রক্ষা করা কি সম্ভব হবে আমাদের এই বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বনাঞ্চলকে? ফজলে রাব্বি, এটিএন বাংলা, কটকা, সুন্দরবন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অল্প খরচ ও কম সময়ে আদর্শ বীজতলায় ধানের চারা উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষকরা। এই চারা তৈরিতে কৃষকদের বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। এতে ধান চারা আবাদে সাড়া পড়েছে কৃষকদের মাঝে। আগামীতে সনাতন পদ্ধতির বদলে শতভাগ আদর্শ বীজতলায় চারা উৎপাদন হবে বলে আশা সংশ্লিষ্টদের। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত জেলা সিরাজগঞ্জ। বোরো মৌসুমকে সামনে রেখে ধান চাষের প্রস্তুতি চলছে গোটা জেলায়। এজন্য আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করে আদর্শ বীজতলায় চারা উৎপাদন করছেন কৃষকরা। আগে মনকে মন ধান ফলাইছি খোলায়, এখন আর তা ফেলার লাগে না। অপলো ধান ফলাইলে আল্লাহ অনেক ফলন দেয়। পানির অপচয় কম হয়, পোকামাকড়ের আক্রমণ কম হয়।
অল্প বীজে বেশি চারা, পানির অপচয় রোধ, পরিমিত সার প্রয়োগ ও রোগবালাই না থাকায় এই পদ্ধতি সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। আদর্শ বীজতলার চারা 40 থেকে 45 দিনের মধ্যেই রোপণের উপযোগী। ফলে প্রতি বছর নতুন নতুন কৃষক আগ্রহী হচ্ছেন এভাবে ধান চারা উৎপাদনে। নতুন পদ্ধতিতে বীজ রোপণ করি এবং এতে অনেক লাভবান হওয়া যায়। আমরা নিজেরাও 2 বছর হলো এটা চাষাবাস করছি, তাতে এটার উন্নত ফসল আশাবাদী আমরা। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা। মনিটরিং করা হচ্ছে মাঠ পর্যায়ে। আমরা আশা করতেছি এই বছরে আমাদের চারার কোনো সংকট হবে না। আগামী কয়েক বছরের মধ্যেই সিরাজগঞ্জের প্রতিটি কৃষক আদর্শ বীজতলায় চারা উৎপাদন করবে বলে আশা সদর উপজেলা কৃষি কর্মকর্তার। এ পর্যন্ত যে বীজতলা হয়েছে তার প্রায় 60 থেকে 70% বীজতলা আমাদের আদর্শ হয়েছে। আপনারা জানেন যে আদর্শভাবে বীজতলা করলে আমাদের চারাটা সুস্থ থাকে, সবল থাকে এবং সঠিক বয়সে চারাটা আমরা কিন্তু রোপণ করতে পারি। সিরাজগঞ্জের 9টি উপজেলায় বোরো মৌসুমে 1,41,500 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই লক্ষ্য পূরণে 8,000 হেক্টর জমিতে তৈরি করা হচ্ছে আদর্শ বীজতলা সহ বিভিন্ন পদ্ধতিতে চারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল চয়নিকা চৌধুরী পরিচালিত কাগজের বউ সিনেমা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ডিএ তায়েব, পরিমণি, ইমন ও সুমন সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয় শিল্পী। রাজধানী বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের ছবিটি দেখতে এসে দর্শকদের ভিড় দেখে সন্তুষ্টি প্রকাশ করেন চিত্রনায়ক ডিএ তায়েব। একই দিনে সর্বোচ্চ 2টি বাংলা সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম রয়েছে, তবে এবার সেই নিয়ম ভেঙে 3টি ছবি মুক্তি পায়। তাই একই দিনে 3টি ছবি মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও সহ অভিনেতা ও অভিনেত্রীরা। এ সময় তারা বলেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই একই দিনে 3টি ছবি মুক্তি পেয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 5 উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা। মিরপুরে আগে ব্যাট করে 6 উইকেটে হারিয়ে 143 রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকার হয়ে হ্যাট্রিক করেন শরীফুল ইসলাম। জবাবে গুনাথ হালিকা আর নাইম শেখের 101 রানের উদ্বোধনী জুটিতে ভর করে ম্যাচ জেতে মোসাদ্দেকের দল। এসএম আশরাফের রিপোর্ট। মিরপুরে উইকেট শিকারের উৎসবে মাতলেন শরীফুল ইসলাম। টি-20তে এভাবে কালে ভদ্রে হ্যাট্রিকের উচ্ছ্বাসে ভাসা যায়। চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে এই রেকর্ডে নাম লেখালেন শরীফুল। সব মিলিয়ে বিপিএলে 7ম হ্যাট্রিক। শরীফুলের সাথে তাসকিন, উসমান কাদের আর আরাফাত সানিরাও কুমিল্লার ব্যাটসম্যানদের হাত খুলে খেলতে দেননি। ইমরুল কায়েস 50 পেয়েছেন, তবে খরচ করেন 42 বল। শেষ পর্যন্ত 56 বলে তার 66 রানই সর্বোচ্চ। তাহিদ হৃদয়ের ব্যাটে এসেছে 41 বলে 47 রান, সেটাও টি-20-র জন্য যথার্থ নয়। তাই 6 উইকেটে 143 রানের মাঝারি স্কোর পায় 4 বারের চ্যাম্পিয়নরা। এই রান তারাই উদ্বোধনী জুটিতেই ম্যাচ প্রায় শেষ করে দেন শ্রীলঙ্কান দানুষ্কা গুনাথালিকা আর মোহাম্মদ নাইম শেখ। 38 বলে হাফ সেঞ্চুরি হাঁকার নাইম 3টি করে 4 আর ছক্কায় খেলেন 40 বলে 52 রান। দলের 106 রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে লঙ্কান ক্রিকেটারের ব্যাটে আসে 41 রান। ততক্ষণে ম্যাচ হাতের মুঠোয়। কিন্তু 118 আর 133 রানে লাসিথ ক্রুসপুল্লে এবং সাইফ হাসানকে ফিরিয়ে খেলা জমিয়ে তোলে কুমিল্লা। তবে ইরফান শুক্কুরের 16 বলে 24 রানের ঝড়ে 3 বল হাতে রেখে ম্যাচ জেতে বিপিএল এর এবারের নতুন দল। এসএম আশরাফ, এটিএন বাংলা। বগুড়া গলফ ক্লাবে শেষ হলো প্রথম সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ বিভিন্ন স্থানের 123 জন গলফার অংশ নেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করতেই এমন আয়োজন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এমডি এবং সিইও এসএম মাসরুর আরেফিন সহ অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। মহেশখালীর ভাসমান টার্মিনালে ত্রুটি, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে, ভোগান্তিতে লাখো গ্রাহক। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। বিএনপির নেতৃত্বে অপশক্তিরা ভোটের পরেও নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে, অভিযোগ কাদেরের। রোজার আগেই ফের বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, মন্ত্রী প্রতিমন্ত্রীদের হুমকি, সতর্কতা, পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা। এবং শক্তিতে কুলাতে পারছে না উদ্ধারকারী জাহাজ, পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি তৃতীয় দিনেও উদ্ধার করা যায়নি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।